ওয়েলকাম টু বিএসএসআই বেলুর। 2019 সালের সেট নিয়ে আজকে আমরা এসেছি আলোচনা করতে। প্রথমত হচ্ছে পেপার ওয়ান। পেপার ওয়ান জিনিসটা কি? পেপার ওয়ান যেটা সেটা হচ্ছে 9-10, পেপার টু যেটা সেটা হচ্ছে 11-12। তো এটা হচ্ছে সেই পেপার ওয়ানের প্রথম যে জেনারেল এক্সামটা হয় 50 মার্কসের, সেই এক্সামটা। তাহলে 2019 সালের এ স্টেটের যে শিফট 2 কোশ্চেন এসেছিল, শিফট 2 এর যে কটা কোশ্চেন এসেছিল সেই পুরো কোশ্চেনের একটা পার্ট আমরা নিয়ে এসেছি, সেইটাকে নাম দিয়েছি সেট 1। যদি এই 50 নাম্বারের যে জেনারেল পেপারটা হয় সেই জেনারেল পেপার তোমরা যদি ক্র্যাক করতে পারো তবেই তুমি পরের পার্টে যেতে পারবে, এবং পরের পার্টে যেখানে তোমার সাবজেক্টের এক্সাম হবে, এবং সাবজেক্টে তোমার যতই কমান্ড থাকুক না কেন, যতই তুমি সাবজেক্টে এক্সপার্ট হও না কেন, পেপার 1 তুমি যদি না ক্র্যাক করতে পারো তাহলে তুমি পেপার 2 তোমার খাতাই দেখা হবে না। কাজেই পেপার 1 হচ্ছে এমন একটা গেট যেটাকে তোমাকে পেরুতেই হবে। টুলসগুলোর তোমার সাহায্য নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাথমেটিক্স, তার মধ্যে একটা হচ্ছে অঙ্ক। তোমার মনে হচ্ছে অঙ্কটাকে আমি তো ছেড়ে এসেছি, আর আমার অঙ্কটার প্রয়োজন নেই। এই অঙ্কর ভীতিটা দূর করা শুধু নয়, অঙ্কর ভীতিটা যেমন দূর হবে সেরকম তোমাদেরকে অঙ্ক ব্যাপারটাকে ছোট করে দেব, যে কোন কোন জায়গাগুলো থেকে শুধুমাত্র পড়বে। এই যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেটা আগের বছরের তুলনায় কতটা রেলিভেন্সি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা অলরেডি দুটো সেট আলোচনা করেছি, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। সেই দুটো প্রশ্নের রেসপেক্টে যখন আমরা আজকের সেট আলোচনা করব তখন তোমাদের আমি কম্পেয়ার করে দেখাবো। দেখো, ওই বছরে এসেছিল ওই শিফটে, ওই বছর ওই শিফটে এসেছিল, এই বছর এই শিফটেও এসছে। তো এই যে কম্প্যারিজনগুলো আমরা করছি, তোমাদের সামনে আমরা একটা আয়না ধরছি যে এই হচ্ছে পুরো কোশ্চেন প্যাটার্ন, এইভাবে কোশ্চেন আসছে, এই সেম বোর্ড পরীক্ষা নেবে, সেম প্যাটার্নে পরীক্ষা হবে। কাজে তোমাদের এই অ্যানালিসিস করাটা দরকার, সেটা আমরা প্রিভিয়াস ইয়ার সলভের মাধ্যমে করছি। এখানে শুধু কিছু প্রশ্ন সলভ করবো না আমরা, তোমরা কিন্তু এটাকে শুধু কিছু প্রশ্ন সলভ করার জন্য দেখো না, এটাকে দেখো প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসের ক্ষেত্রে, এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে আপকামিং যে এক্সাম আসছে সেই এক্সামে তোমরা কতটা সেই জায়গাগুলোকে দেখতে পারো, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে কি বলো তো, তোমার অত বড় সিলেবাসটাকে তোমরা কনসাইজ করতে পারবে, ছোট করতে পারবে। তোমাকে অনেক কিছু পড়ে যেতে হবে, অঙ্ক তার একটা পার্ট, তাই না? তো সেক্ষেত্রে এরকম তো করলে হবে না আমি সারাদিন অঙ্ক নিয়ে বসে আছি। তো ওই অঙ্কটাকে কি করে আমি খুব কম জায়গার মধ্যে, খুব কম স্পেসের মধ্যে মাথায় রাখতে পারবো, কিছু টাইপ আমরা করব, কোনগুলো পড়বো না সেগুলো আমরা জানবো। তাহলে কি হবে, তুমি একটা পুরো অঙ্কর একটা রোডম্যাপ তুমি পেয়ে যাবে যে কোন কোন অঙ্কগুলো করতে হবে এবং কোন টাইপের অঙ্ক আসে, এবং তুমি সেগুলি প্র্যাকটিস করবে, পরীক্ষা হলে তুমি যাবে সেই অঙ্কগুলোই পাবে। বুঝতে পারছো? তাহলে এই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের অনেক গুরুত্ব আছে। তাই জন্য আমরা বারবার তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার নিয়ে আসি প্র্যাকটিস সেটের থেকে। সবসময় PYQ প্র্যাকটিস সেটের থেকে মোর ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমাদের আজকে আমি এই ইন্ট্রোডাকশনের জায়গাটায় বললাম যে কেন আমরা প্রিভিয়াস ইয়ার করছি, কেন আমরা এর গুরুত্বটা কি, বোঝা গেছে? তো এরপর আমরা যখন অঙ্কগুলোতে আসবো, দেখো এখানে যেগুলো আমি বললাম সেগুলোই লেখা আছে 2019 সালের পেপার 1-এর শিফট 1। ঠিক আছে? তো এর পার্ট 1 হবে এটা। তো যখন আমরা অঙ্কগুলো করব তোমাদের আমি চেষ্টা করবো আজকে সমস্ত অঙ্ক যখন বলবো তখন আমি আগের অঙ্কর সাথে রিলেট করতে, নট অনলি দ্যাট, যদি আমরা এমন কোনো জিনিস পাই যেগুলো আমরা নতুন পাচ্ছি এখানে, সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করবো, এই প্যাটার্নগুলো আসতে পারে। দেখবে প্রতি বছর একটা নির্দিষ্ট প্যাটার্নে প্রশ্ন আসে। ঠিক আছে? দেখো, প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি যাই তো অঙ্কটা কি বলেছে, এখানে বলছে মায়া র্যাঙ্কস 6th ফ্রম দ্য বটম। মায়া একটি মেয়ে, র্যাঙ্ক 6th ফ্রম দ্য বটম। ঠিক আছে? অ্যান্ড 28th ফ্রম দ্য টপ ইন হার ক্লাস। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? বলছে মায়া একটি মেয়ে যাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। ওকে, সেই মায়া, ওই মেয়েটি কি হয়েছে, 6th পজিশন হোল্ড করেছে বটম থেকে, মানে নিচে থেকে সে 6th পজিশন হোল্ড করেছে। মানে ধরো একটা দোতলা সিঁড়ি, একটা সিঁড়ি ধরো দোতলায় উঠে যাচ্ছে। ঠিক আছে? সেখানে প্রত্যেকটা সিঁড়িতে এক একজনকে দাঁড় করানো হয়েছে। ভালো করে বোঝো জিনিসগুলো, প্রত্যেকটা সিঁড়িতে এক একজনকে দাঁড় করানো হয়েছে। মায়া যে মেয়েটি, সে নিচের থেকে, বটম মানে নিচে থেকে 6 নম্বর প্লেসে আছে, নিচের থেকে 6 নম্বর প্লেসে আছে। অ্যান্ড 28th ফ্রম দ্য টপ। উপর থেকে আমি যদি গিনতি করে আসি, গুনে আসি, তাহলে উপর থেকে আছে 28 নম্বরে। ঠিক আছে? তাহলে বলছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। তাহলে ওই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ। ঠিক আছে? এটাকে আমরা বলি র্যাঙ্কিং। ঠিক আছে? তো এখান থেকে এই টাইপেরই কোশ্চেন আসে।
আজকে তুমি যদি র্যাঙ্কিংয়ের প্রশ্নটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে র্যাঙ্কিং থেকে সমস্ত প্রশ্ন তুমি বুঝতে পারবে। র্যাঙ্কিং থেকে আরও যে 2-3টে এক্সট্রা প্যাটার্ন আছে, এক্সট্রা প্যাটার্ন যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা আমাদের ক্লাসে আলোচনা করে দেব, যাতে কি হয় বলো দেখিনি, যাতে তোমাদের এই প্যাটার্ন বাদ দিয়ে অন্য কোনো প্যাটার্নও যদি আসে সেটাও তোমরা ক্র্যাক করতে পারো। বুঝতে পারছো? তো আজকে আমরা এই জায়গাটা আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো তোমাকে একটা কথা বলি, ধরো তোমার ক্লাসে 5 জন আছে, সাপোজ তোমার ক্লাসে 5 জন, A B C D E, ওকে। তাহলে ধরো তুমি C নম্বরকে ক্যালকুলেট করছো, ধরো তুমি C, তুমি উপর থেকে ক নম্বরে আছো? 3 নম্বরে। ভালো করে বোঝো, আমি ছোট এক্সাম্পল নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তা তুমি যদি উপর থেকে ক্যালকুলেশন করো তুমি কত নম্বরে আছো? 1 2 3 নম্বরে। তুমি যদি নিচের থেকে ক্যালকুলেশন করো তুমি কত নম্বরে আছো? 3 নম্বরে। নিচের থেকে 1 2 3, তাহলে টোটাল কত হওয়ার কথা? 3 আর 3 6। ক্লাসে কি 6 জন আছে? না, 5 জন আছে। তাহলে 6 কেন হলো? কারণ ভালো করে বোঝো, তুমি যখন উপর থেকে ক্যালকুলেশন করেছো নিজেকে একবার কাউন্ট করেছো, তুমি যখন নিচে থেকে ক্যালকুলেশন করছো আবার নিজেকে কাউন্ট করেছো, তার মানে তুমি দুবার গুনেছো, নিজেকে দুবার কাউন্ট করেছো। তুমি দুবার গুনেছো, নিজেকে দুবার কাউন্ট করেছো। এই সি, তুমি যখন উপর থেকে ক্যালকুলেশন করেছো নিজেকে কাউন্ট করেছো 1 2 3, যখন নিচে থেকে ক্যালকুলেশন করেছো আবার নিজেকে কাউন্ট করেছো 1 2 3, তাহলে তুমি দুবার কাউন্ট করেছো, নিজেকে দুবার কাউন্ট করেছো। কিন্তু তুমি তো একটাই পারসন, তুমি তো একবারই আছো, তাহলে তুমি দুবার কেন কাউন্ট করবে? তাহলে যে এক্সট্রা একবার কাউন্ট করেছিলে সেটাকে তোমাকে বাদ দিতে হবে, তাহলে টোটাল এলো 5 জন। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে আমরা পরের অঙ্কটা করব, মানে যে অঙ্কটা এসছিল সেই অঙ্কটা করব। দেখো এবার হয়তো তোমরা ভিডিওটা পজ করে তোমরা হয়তো করে নিতে পারবে, তোমরা ভিডিওটা পজ করে তোমরা আনসার করো, তারপরে আমার আনসারের সাথে মিলিয়ে নাও, ঠিক আছে? দেখো কি হয়েছে, মায়া কি হয়েছে? 6th ফ্রম দ্য বটম। তাহলে এটা যদি মায়া হয়, ঠিক আছে, তাহলে এ কি আছে? 6th ফ্রম দ্য বটম। তাহলে বটমস থেকে কত নম্বরে আছে? 6th আছে। আবার কি বলছে? 28 ফ্রম দ্য টপ। তাহলে টপ থেকে কত নম্বরে আছে? এই মায়াই 28 আছে। তাহলে টপ থেকে কত? 28। তাহলে এই মায়াই আছে। নিচে থেকে 6, উপর থেকে 28। তাহলে মোট কতজন আছে স্টুডেন্ট? আমার কি করতে হবে? মোট 28 আর 6কে আমাকে যোগ করতে হবে। 28 আর 6 যোগ করতে হবে, কত হচ্ছে? 8 আর 6 14, 4 হাতে রইল 1, 2 আর 1 3, 34। এবারে মায়াকে ডবল কাউন্ট করেছি, আমি আগেও বুঝিয়েছিলাম। এই মায়াকে নিচে থেকেও কাউন্ট করেছি, উপর থেকেও কাউন্ট করেছি, তাহলে মায়া ডবল কাউন্টেড হয়েছে। আমায় কি করতে হবে? সিঙ্গেল কাউন্টেড আনতে হবে। তাহলে মায়াকে একবার আমি এক্সট্রা কাউন্ট করছি, বাদ দাও 1, কত হলো? 33 হয়ে গেল আনসার। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদের বিশাল কিছু রকেট সায়েন্স জানতে হবে না, শুধু এই পদ্ধতিটুকু জানতে হবে। আশা করি পুরো ব্যাপারটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয় তো একবার রিমাইন্ড করো, দেখে নাও, ঠিক আছে? তারপর পরের অঙ্কে মুভ করে যাও। ওকে, চলো নেক্সট অঙ্কে যাব। দেখো একটা কথা তোমাদের বলে রাখা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি, আমি মনে হয় যে তোমরা যারা আজকে ক্লাসটা দেখছো তারা সবাই এরকম নয় যে তোমরা এই ধরনের অঙ্ক দিন দেখোনি। আমার বিশ্বাস যারা কম্পিটিটিভ পড়ছো তারা এই ধরনের অঙ্ক করেই এসছো 2 একবার। তাহলে তোমরা যখন এই অঙ্কগুলো করতে যাবে শুধুমাত্র ভিডিওটা এরকম করে খাটে শুয়ে শুয়ে দেখলে হবে না। ভিডিওটা যখন তুমি দেখবে খাতা পেন রাখবে পাশে, ঠিক আছে? এই অঙ্কটা তোমার কাছে যখন এলো, আমি যে কথাগুলো বলছি এই কথার ইন্টারভেলে তুমি এই অঙ্কটাকে সলভ করো, বা তুমি আমার কথাকে পজ করো দিয়ে অঙ্কটা সলভ করো, বোঝা গেছে? তারপরে আমার সলিউশনটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় ভুল করছো। শুধুই তুমি যদি অঙ্কর সলিউশন দেখো তোমার মাথায় কিন্তু কিছু ঢুকবে না। তুমি এটাকে সলভ করতে যাও, সলভ করতে গিয়ে দেখো কোথায় ভুল করছো। যদি দেখো যে আমি এই জায়গাটায় গন্ডগোল হচ্ছে আমার, তখন তুমি দেখো, তাহলে আমি যখন সলিউশন বলবো তখন তোমার সেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা একটা সিরিজের অঙ্ক, পরিষ্কার হয়ে যাচ্ছে। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার, ঠিক আছে, ফ্রম দ্য গিভেন সিরিজ। আমি বলেছি এটা সিরিজের অঙ্ক। তাহলে দেখো সিরিজের অঙ্ক তুমি যখন এটা দেখছো তোমাকে ফার্স্টে তোমাকে জানতে হবে এখানে কি হবে, এটা তো বের করতে হবে। তো সিরিজের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা সিম্পল জিনিস আমি তোমাদের বলে রাখি, কিছু কিছু জিনিস তোমাদের জানতে হয়, ঠিক আছে? এই যে আজকে যে জিনিসটা বলছি, এই যে জিনিসটা আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট, তুমি ভালো করে জেনে রাখো। প্রত্যেকটা সিরিজের টাইপ হয়, তো এই টাইপটার জন্য আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝে নাও, কারণ এরপরে সিরিজের বাকি যে টাইপগুলো আছে সেগুলো আমরা ক্লাসে আলোচনা করব, এবং তারও ছোটো ছোটো আমি এরকম করে হিন্ট দেবো, ট্রিক্স দেবো, যে ট্রিক্সগুলো ইউজ করে তোমরা সিরিজের কোশ্চেন দেখে করতে পারবে। অনেকের ধারণা হয় সিরিজের কোশ্চেন ঝট করে যদি মাথায় আসে তবেই করতে পারবো, আদারওয়াইজ পারবো না। কিন্তু ঝট করে মাথায় আনতে তো হবে,
আমাকে করতে পারো না বলে ছেড়ে তো দিলে হবে না। তাহলে ওই ঝট করে মাথায় আসে মানে এটা দেখে, এই সিরিজ দেখে এই প্যাটার্নে হওয়া উচিত, এই থটটা মাথায় আনাতে হবে। তো এইটার দায়িত্ব তো আমাদের। তো তার জন্য ছোট ছোট ট্রিক্স আছে তোমাদের, সেই ট্রিক্সগুলো আমি তোমাদের বলে দেবো। যেমন ধরো এই ধরনের সিরিজের ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল স্কোয়ার আর কিউব তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? স্কোয়ার তুমি আপ টু 15 মুখস্থ রাখো, আর কিউব তুমি আপ টু 10 মুখস্থ রাখো, মোটামুটিভাবে আমি বলছি। আপ টু 15 স্কোয়ার, আপ টু 10 কিউব তুমি যদি মুখস্থ রাখো তাহলে এই সিরিজটা তুমি করতে পারবে। কেন করতে পারবে? তুমি আপ টু 15 স্কোয়ার মুখস্থ রাখো না, তাহলে তুমি অঙ্কটা তুমি দেখলেই তোমার মাথায় চলে আসবে, ও 121 এটা হচ্ছে 11 স্কোয়ার, এটা কি 11 স্কোয়ার, ও 169 এটা হচ্ছে 13 স্কোয়ার, এটা হচ্ছে 14 স্কোয়ার, এটা হচ্ছে 15 স্কোয়ার। তাহলে দেখো তুমি অলরেডি পেয়ে গেছো, কিন্তু তোমার কিন্তু উত্তর তোমার কাছে চলে এসছে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ 11 স্কোয়ার, তারপরে কিছু নেই জানি না, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, তাহলে ডেফিনেটলি এটা 12 স্কোয়ার হবে। তাহলে 12 স্কোয়ার কত? 144। তাহলে তুমি দেখো 144, এখানে টিক করে দাও। তাহলে এই যে সিরিজগুলো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সিরিজ, ঠিক আছে, যেখানে স্কোয়ার দিয়ে হয়। কিছু সিরিজ আছে যেগুলো প্রাইম নাম্বার দিয়ে হয়, কিছু সিরিজ ইভেন অ্যান্ড অড দিয়ে হয়, কিছু সিরিজ ডিফারেন্স দিয়ে হয়, কিছু সিরিজ ডাবল ডিফারেন্স দিয়ে হয়, কিছু আছে ডাবল সিরিজ, কিছু আছে ট্রিপল সিরিজ হয়, বোঝা গেছে? কিছু সিরিজ আছে ইনটু প্লাস বা ইনটু মাইনাস এই ধরনের হয়, ঠিক আছে? কিছু সিরিজ আছে ফিবোনাকি টাইপের হয়। তাহলে এই যে আমি এত টাইপের সিরিজ বললাম, এই প্রত্যেকটা টাইপের সিরিজকে চেনার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, পদ্ধতি আছে। আমি একটা সিরিজকে দেখে বুঝবো কি করে যেটা এই টাইপেরই সিরিজ হবে? আমি কথাটা বোঝাতে পারছি তো? তো এই যে ব্যাপারটা কি করে দেখেই চিনতে পারবো এর টাইপ এটা হবে, তো সেই জিনিসগুলো আমরা ইলাবোরেটলি ক্লাসে আলোচনা করব। ছোট্ট ছোট্ট ট্রিক্স দেবো কিছু, যেগুলোর মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? এই যে স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার কি করে বের করতে হয়, ধরো তোমাকে বললাম 15 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে, ধরো তোমাকে 35 স্কোয়ার দিয়ে দিল, ধরো তোমাকে 37, ধরো তোমাকে 45 স্কোয়ার দিল, 45 স্কোয়ার কত হবে? ঠিক আছে, তুমি যদি যারা আমাদের ক্লাস করছো এখানে, তারা যদি তোমরা যদি এখানে দেখে থাকো, তোমরা বলতে পারবে 8 স্কোয়ার কত হবে? এদিকে তুমি লিখে দেবে 25, এদিকে তুমি লিখে দেবে 20, ব্যাস হয়ে গেল। তাহলে তোমার সাথে কথা বলতে বলতে স্কোয়ারের মানটা বেরিয়ে গেল, ঠিক আছে? তো এই যে পদ্ধতিগুলো কি করে করব আমরা স্কোয়ারটা, ঠিক আছে? ধরো তোমাকে একটা বড় সংখ্যা দিয়ে তার কিউব রুট বের করতে দিল, আমি ওটাকে জাস্ট দাগ দেবো, দুটো কিউব রুট বেরিয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু ক্লাস ইলাবোরেটলি আলোচনা হবে, কারণ এগুলো ইউটিউবে আলোচনা করা সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে আমি তোমাদের আজকে শুধু প্রিভিয়াস ইয়ার করাচ্ছি সেটা নয়, আমি তোমাদের এটাও বলার চেষ্টা করছি যে তোমরা যদি ক্লাসে আমাদের সাথে আলোচনা ক্লাসে আমাদের সাথে বসতে পারো, যদি তোমরা আমাদের ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে তোমরা এইগুলোর বাইরে কি পাবে। এগুলোর বাইরে বলতে এই যে কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি আমি, প্রত্যেকটা প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তার একটা সহজ প্রশ্ন থেকে এটা, তারপরে এর থেকেও কঠিন প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে তিনটে টাইপ, এই প্রশ্নটা আজকের প্রশ্ন, এর থেকে সহজ হলে কী হতে পারে, এর থেকে কঠিন হলে কী হতে পারে। তো এই যে তিনটে টাইপ আছে, এই তিনটে টাইপ নিয়ে আমরা আলোচনা করবো সেখানে। আমার কথা বোঝা যাচ্ছে যে আজকে যে কোশ্চেন এসছে তার থেকে সহজ হলে কী হতো, কঠিন হলে কী হতো, কোশ্চেন ঘুরিয়ে দিলে কী হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তার জন্য আমাদের ক্লাস জয়েন করাটা জরুরি, ঠিক আছে? তো দেখো আজকে আমাদের ইউটিউব ক্লাসটায় মন দিয়ে দেখো। আপাতত প্রশ্ন বলছে, ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 12 অ্যান্ড সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 404, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। তাহলে এখানে প্রশ্নে কি বলছে, দ্য সাম অফ টু নাম্বারস, মানে সাম মানে কি যোগফল, এসইউএম, সাম মানে কি যোগফল, তাই তো, যোগ। তাহলে সাম অফ টু নাম্বারস ইজ 12, তার মানে দুটো সংখ্যার যোগফল 22। কোন দুটো সংখ্যা বলা নেই, শুধু বলেছে দুটো সংখ্যার যোগফল 22। ওকে, তারপরে প্রশ্ন কি বলছে, অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 404। সাম অফ দেয়ার স্কোয়ার, ভালো করে প্রশ্নটা বোঝো। সাম অফ দেয়ার স্কোয়ার মানে সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল, সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল, সেটা কত, 404। দেন দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, প্রোডাক্ট মানে কি গুণফল কত হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমি দেখো এখানে আমাকে কিন্তু কোনো সংখ্যা বলে দেয়নি, কোনটা কি সংখ্যা কিন্তু বলে দেয়, আমাকে শুধু বলছে দুটো সংখ্যা। তাহলে আমি ধরে নেব কি, ধরি যে দুটো সংখ্যা আমাকে বলছে সেই দুটো সংখ্যা এক্স আর ওয়াই। তোমাকে একটা কথা বলে রাখি, তোমারও তো মনে হতে পারে আমরা তো ধরি এক্স ওয়াই, সব তো আমরা ক্লাস 9-10-এ করেছি, আমরা তো কম্পিটিটিভ ম্যাথে আমরা জানি যে আমাকে স্পিডে অঙ্ক করতে হয়, শর্টকাট ট্রিক্স অঙ্ক করতে হয়, শর্টকাট ট্রিক্স দেখাবো, ঠিক আছে? শর্টকাট ট্রিক্স বুঝতে গেলে তোমাকে বড়টা বুঝতে হবে,
বুঝতে পেরেছো? কারণ তোমরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, এইটা পাস করলে তোমরা কী হবে? মাস্টারমশাই হবে, শিক্ষক হবে। কাজেই একদম শর্টকাট দিয়ে তো শিক্ষক হওয়া যাবে না, না? তো তোমাকে তো বড়টা জানতে হবে। তুমি বড়টা জানলে তবে তুমি তোমার ছেলেকে ছাত্রকে ছোটোটা শেখাতে পারবে না। কাজেই বড়টা আগে জেনে নাও, দেন শর্টকাটে যাও। বড়টা জেনে নাও, শর্টকাটে যাও, প্র্যাকটিস করো শর্টকাটটা, পরীক্ষায় করে আসবে শর্টকাটটা। ভালো করে বোঝো, বড়টা বুঝবো, সেখান থেকে শর্টকাটে যাব, প্র্যাকটিস করব শর্টকাটটা, পরীক্ষায় করব শর্টকাটটা। কিন্তু বুঝবো প্রথমে কোনটা? বড়টা। বড়টা বুঝলে তবেই শর্টকাটটা মাথায় পার্মানেন্টলি ঢুকবে, না হলে শর্টকাটটা অর্ধেক হয়ে যাবে, আর অর্ধেক হয়ে গেলে অঙ্ক সলিউশন আসবে না। ক্লিয়ার ব্যাপারগুলো? তাহলে ধরি সংখ্যা দুটো কি? এক্স আর ওয়াই। এবার কি বলছে? সাম অফ দ্য নাম্বারস 22। তাহলে দুটো সংখ্যার যোগফল কত? 22। লেখো এক্স প্লাস ওয়াই কত? 22। যা লেখা আছে তাই লিখলাম। সাম অফ দেয়ার স্কোয়ার, সাম অফ দেয়ার স্কোয়ার, সাম অফ দেয়ার স্কোয়ার মানে তাদের স্কোয়ারের যোগফল। তাহলে এক্স এর স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 404। কি বলছে? সাম অফ দেয়ার স্কোয়ার, স্কোয়ারের যোগফল। এটা তোমাকে বের কি করতে হবে? তাহলে গুণফল। গুণফল মানে কত? এক্স ইন্টু ওয়াই সমান কত তোমাকে বের করতে হবে। এবার এই দুটো থেকে আমরা কি করে বের করব? এইখানে একটা ছোট্ট বীজগণিতের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? ছোট্টবেলা থেকে আমরা পড়ে এসেছি। ফর্মুলাটা হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। ঠিক আছে? তো এইটাকেই আমরা একটু ভেঙে চুড়ে নেব। এইটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, এটা আমরা সবাই জানি। তো এটাকে আমরা একটু ভেঙে চুড়ে নেবো। কীরকম? দেখো আমি এটা কি বসাই, ঠিক আছে? তাহলে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমি এখানে জানি, পেয়েছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানও আমি পেয়েছি, ঠিক আছে? তাহলে দেখো এক্স প্লাস ওয়াই জায়গায় বসাও। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 22। তাহলে 22 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেয়েছি? 404 প্লাস 2 ইন্টু xy। ক্লিয়ার? তাহলে 22 হোল স্কোয়ার কত হবে? আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 15 অবধি স্কোয়ার মুখস্থ করতে, ঠিক আছে? তাহলে 1 থেকে 15 অবধি স্কোয়ার তুমি যদি মুখস্থ করতে পারো, 22 হোল স্কোয়ার তুমি সেখান থেকে বের করতে পারবে। বা তুমি 1 থেকে 25 অবধি স্কোয়ারও মুখস্থ করতে পারো, এটাও অনেকে রেকমেন্ড করবে। 1 থেকে 25 অবধি স্কোয়ার, যদি 1 থেকে 25 অবধি স্কোয়ার মুখস্থ করো তাহলে তুমি এখানে পেয়ে যাবে কত? 484। 22 স্কোয়ার কত হবে? 484। তাছাড়াও আরেকটা রুলস আছে এর স্কোয়ার বের করা, সেটা তোমাদের ক্লাসে শেখাবো আমি, ঠিক আছে? এই একটা ফর্মুলা দিয়ে এই স্কোয়ারটা বের করা যায়, বোঝা গেছে? তাহলে 484 ইজ ইকুয়াল টু 404 প্লাস 2xy। ওকে, তাহলে 2xy এর মান কত হবে? একে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে 484 মাইনাস 404, তাহলে 440, এদিকে হলো 8। তাহলে xy এর মান কত হবে? 80/2 মানে 40 আছে অপশানে, এই যে। তাহলে xy এর মান কি? মানে xy এর মান মানে কি? মানে ওই দুটো গুণফল। তাহলে গুণফল কত হলো? 40। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। খুব সাধারণ ব্যাপার, জাস্ট একটা ফর্মুলা ইউজ করলাম, অঙ্ক চলে এলো। কোন ফর্মুলা? যেটা আমরা বারবার পড়েছি পরীক্ষায়, বারবার আমরা পড়েছি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখো। বিশাল বড় একটা প্রশ্ন, 3 লাইনের প্রশ্ন। প্রশ্ন দেখেই মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু যখন সলিউশন করবো তখন দেখবে এরকম ছোট্ট টাইপের সলিউশন, খাতা পেন লাগাতে হবে না, অঙ্কটা চলে আসবে উত্তর, ঠিক আছে? দেখো, এ পার্সন সেলস 2 মেশিন অ্যাট 396 ইচ। এ পার্সন মানে একটা লোক, সেল মানে বিক্রি করে, একটা লোক সেল 2 মেশিন মানে দুটো মেশিন বিক্রি করে অ্যাট ₹396। 396 টাকায় দুটো মেশিন বিক্রি করছে। 396 টাকায় দুটো মেশিন বিক্রি করছে একটা লোক। অন দ্য ফার্স্ট মেশিন হি গেইনস 10%। অন দ্য ফার্স্ট মেশিন মানে প্রথম মেশিনটায় সে গেইন করছে 10%। কত পার্সেন্ট? 10% গেইন করছে। হোয়াইল অন দ্য সেকেন্ড মেশিন হি লস 10%। তাহলে প্রথম মেশিনটা সে বিক্রি করলো 10% লাভে, দ্বিতীয় মেশিনটা বিক্রি করলো 10% ক্ষতিতে। হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রফিট অর লস ডিড হি মেক ইন দ্য এন্টায়ার ট্রানজাকশন?
মানে এই যে পুরো ব্যাপারটায় কিছুটা লাভ করলো কিছুটা লস করলো, এই পুরো ব্যাপারটায় সে কতটা পরিমাণ টাকা লস করলো, কত পার্সেন্ট লস করলো। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার। 396 টাকা দিয়ে দুখানা মেশিন বিক্রি করলো, মানে 396 টাকা প্রত্যেকটার দাম, ঠিক আছে। একটা 396 টাকায় বিক্রি করে সে 10% লাভ করলো, আর একটা 396 টাকায় বিক্রি করে সে 10% ক্ষতি করলো। তাহলে কি বলছে, এই দুটো মেশিন যখন সে বিক্রি করলো, এই দুটো এই যে টোটাল ব্যাপারটায় তার কত প্রফিট বা কত লস হলো, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। এখানে 2-3টে জিনিস মনে রাখতে হবে। এক, যখন তোমার দুটোর ক্ষেত্রেই এসপি ফিক্সড হবে, এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, যখন দুটো মেশিন, এখানে দুটো মেশিন বা দুটো আম জাম কাঁঠাল যাই হোক না কেন, দুটো জিনিস আমি বিক্রি করছি, একই দামে বিক্রি করছি, ভালো করে বোঝো, দুটো জিনিস বিক্রি করছি একই দামে বিক্রি করছি, মানে এসপিটা ফিক্সড, বিক্রয় মূল্যটা ফিক্সড, ওকে। এবং একটাতে লাভ করছি একটাতে লস করছি, কি হচ্ছে দেখো, দুটোতে ফিক্সড, এটা ফার্স্টটায় গেন করছি 10%, সেকেন্ডটায় লস করছি 10%। তাহলে একটাই গেন হতে হবে একটাই লস হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, এইটা 2 নম্বর পয়েন্ট কি, একটাই গেন হতে হবে আর একটাই লস হতে হবে, আর এই দুটোর সেম পার্সেন্টেজ হতে হবে, সেম পার্সেন্টেজ হতে হবে, ভালো করে বোঝো। দুটো জিনিসকে বিক্রি করব একই টাকায়, একই বিক্রয় মূল্য, একই টাকায় দুটো জিনিস বিক্রি করব, একটায় যত পার্সেন্ট লাভ হচ্ছে আর একটায় তত পার্সেন্ট ক্ষতি হবে, একটায় যত পার্সেন্ট লাভ হচ্ছে আর একটায় তত পার্সেন্ট ক্ষতি হবে। যদি এরকম সিচুয়েশন হয়, যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে টোটালের উপর সব সময় লস হবে। কত পার্সেন্ট লস হবে, x²/100। এখানে এক্সটা কি, যে পার্সেন্টেজ দেওয়া আছে, এক্সটা কি, যে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কত হবে 10^² মানে 100/100 মানে 1%, 1% কি লস, হয়ে গেল আনসার। তাহলে তুমি যখন অঙ্কটা সলিউশন করবে, এই যে এত কাণ্ড আমি লিখলাম, এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে তুমি যে এই যে জিনিসটা আমি বললাম, এটা কি তোমাকে, এটা অ্যাকচুয়ালি ফর্মুলার পার্ট একটা, ঠিক আছে। তাহলে তোমাকে এত জিনিস জানার প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে। এত ক্যালকুলেশন করার কিন্তু প্রয়োজন নেই, তোমাকে শুধু জানতে হবে। কি জানতে হবে, 1 নাম্বার দুটোর এসপি ফিক্সড হবে, ক্লিয়ার। 2 নাম্বার কি, একই পার্সেন্টেজ প্রফিট এবং একই পার্সেন্টেজ লস হবে, যখন হবে তখন টোটালের উপরে তার কি হবে, লস, টোটালের উপরে কি হবে, লস, কত পার্সেন্ট, x²/100, এক্স মানে যত পার্সেন্ট প্রফিট যত পার্সেন্ট লস হয়েছিল তার স্কোয়ার/100, ওকে। তাহলে এখানে কি আছে, 10% প্রফিট 10% লস, তাহলে 10^² অলওয়েজ লস, তাহলে 100/100 মানে 1% লস, তাহলে আনসার কি হবে 1% লস। তাহলে এত বড় অঙ্ক আনসার ছোট্ট মুখে মুখে করে ফেলা যাবে, ক্লিয়ার, সমস্যা নেই। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে the 600 meter long train is running at the speed of 54 km/h। তাহলে একটা 600 মিটার লম্বা ট্রেন, একটা একটা 600 মিটার লম্বা, যেটা রানিং ছুটছে অ্যাট দ্য স্পিড অফ 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটা দৌড়চ্ছে ট্র্যাকের ওপর দিয়ে। ইন হাউ মাচ টাইম উইল ইট ক্রস আ পারসন স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। কত সময়ে ওই ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজনকে অতিক্রম করবে, ঠিক আছে। ট্রেনের অঙ্ক, তোমরা সবাই ট্রেন দেখেছো, প্ল্যাটফর্মে ধরো তুমি দাঁড়িয়ে আছো, একটা থ্রু ট্রেন পাস করছে, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, থ্রু ট্রেন পাস করছে, তাই থ্রু ট্রেনটা তুমি দাঁড়িয়ে আছো, থ্রু ট্রেনটা এলো, এভাবে তোমাকে পাস করে বেরিয়ে চলে গেল। তাহলে এই যে পাস করে বেরিয়ে চলে গেল, এইটা কত সময় লাগবে এটা তোমাকে জানতে দিয়েছি। তার জন্য তোমার ডেটা কী দিয়েছে, যে ট্রেনটা তোমায় পাস করছে সেটা 600 মিটার লম্বা, আর ট্রেনটার স্পিড কত 54 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমায় কী করতে হবে, দুটো জিনিস খেয়াল করতে হবে। এক, যে উত্তরগুলো আছে সব সেকেন্ডে, যে উত্তরগুলো আছে সেগুলো সব কিসে আছে, সেকেন্ডে, 1 নাম্বার কথা। 2 নম্বর কি, তোমাকে যে স্পিড দেওয়া আছে সেটা কত আছে, কিলোমিটার প্রতি ঘন্টা, kmph মানে কি, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ আমার 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ড স্পিডে আনতে হবে। এটাও স্পিড, এটাও স্পিড,
এটাও স্পিড ওটাও স্পিড, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা জানো কি না আমি জানি না, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি যখন মিটার পার স্পিডে আনবো তখন আমায় কি করতে হবে, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। আর যখন আমি উল্টোটা করবো তখন কি করতে হবে, 18-র 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। এই মনে রাখার যে ট্রিক্স সেটাও আমি তোমাদের ক্লাসে বলে দেবো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের ক্লাসে থাকবো, সব কিছু আলোচনা হবে। ওকে, তাহলে কি হবে, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ হবে। তাহলে এই যে 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে, তাহলে কী করবো, 5-এর 18 দিয়ে গুণ করব এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 18 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 3 18 54, তাই তো, তাহলে 3, তাহলে কত হচ্ছে, 5 3 15 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড কত পেলাম, 15 মিটার পার সেকেন্ড। এই 15 মিটার পার সেকেন্ড কথাটার মানে কি, মানে ট্রেনটি 15 মিটার পার সেকেন্ড, প্রতি মিনিটে, এটার মানে হলো ট্রেনটি প্রতি সেকেন্ডে যায় 15 মিটার। তাহলে ট্রেনটা প্রতি সেকেন্ডে 15 মিটার করে যাচ্ছে। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে ট্রেনটা যায় 15 মিটার। তুমি অঙ্কে এসো, কি বলেছে, 600 মিটার ট্রেন। একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। দেখো তুমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তুমি দাঁড়িয়ে আছো, ট্রেনটা আসছে, তুমি দেখছো এভাবে, ট্রেনটা এলো এভাবে এলো, তুমি ট্রেনের মাথাটা দেখতে পাচ্ছ এরকম করে তাকিয়ে আছো, যাচ্ছে পুরো ট্রেন, তুমি যদি ট্রেনটা দিকে তাকিয়ে থাকো দেখবে পুরো ট্রেনটা তোমার দৃষ্টির ওপর দিয়ে এভাবে বেরিয়ে চলে গেল। তাহলে ওই যে সময়টা লাগলো, তোমার দৃষ্টি দিয়ে এটা হয়, তাহলে পুরো ট্রেনটা এভাবে বেরিয়ে চলে গেল। তাহলে তুমি যদি বলো যে সময় লাগলো, কেন সময় লাগলো, কারণ ট্রেনটা তোমার সামনে দিয়ে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তাহলে তোমার সামনে ট্রেন তোমাকে অতিক্রম করে চলে যাচ্ছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে ট্রেনটাকে অতিক্রম করতে হবে 600 মিটার, কারণ 600 মিটার ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে আমরা পেয়েছি কি, স্পিড 15 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায়, আমি যদি ঘুরিয়ে লিখি 15 মিটার যেতে যদি ট্রেনটার সময় লাগে 1 সেকেন্ড, তাহলে তোমায় যেতে হবে কত, 600 মিটার। তাহলে 600 মিটার যেতে কত সময় লাগবে, 1 গণিত 600/15। ঠিক আছে, 4 15 60 মানে 40 সেকেন্ড। তাহলে এই ট্রেনটার তোমাকে অতিক্রম করতে সময় লাগবে 40 সেকেন্ড। হয়ে গেল আনসার। এবার এই যে অঙ্কটা করতে এতক্ষণ সময় লাগলো, তুমি একটা কথা বলো আমাকে, পরীক্ষায় যখন তোমার কাছে অঙ্কটা তুমি এতক্ষণ সময় লাগবে, তুমি প্রথম কি করবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করবে, 5-এ 18 দিয়ে গুণ করে দিলে পেয়ে গেলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 15 মিটার, তাহলে 15 মিটার যায় 1 সেকেন্ডে, 600 মিটার কত যাবে, ব্যাস। তাহলে এই অঙ্কটা করতে তোমার 15 সেকেন্ডও সময় লাগবে না। তুমি যদি অঙ্কটা প্র্যাকটিস করো, যতটা বললাম ততটা তুমি যদি বোঝো, তাহলে অঙ্কটা করতে তোমার 15 সেকেন্ডও সময় লাগবে না। বুঝতে পারছো, ক্লিয়ার? পড়তে যাই, চলো দেখো পরের প্রশ্ন কি বলছে, যা মান্থলি ইনকাম অফ এ পারসন ইজ 18,000। একটা লোকের প্রতি মাসে ইনকাম 18,000 টাকা। ইফ his income is increased by 30%, then what is his monthly income now? তাহলে একটা লোকের প্রতি মাসে ইনকাম 18,000 টাকা, his income is increased by 30%, তাহলে লোকটার ইনকাম 30% বেড়ে গেল, মানে 30% বেড়ে গেল। তাহলে লোকটার ইনকাম 30% বেড়ে গেল। ঠিক আছে, তাহলে 30% কি হলো, বাড়লো। তাহলে ইনকাম ছিল কত, 18,000। ঠিক আছে, বাড়লো কত, বাড়বে কত, 30%। তাহলে 30% কার 30%, ইনকাম ইজ ইনক্রিজড বাই 30%, ইনকাম ইজ ইনক্রিজড বাই 30%, কার 30%, যেটা ছিল তার 30%। তা 30% কার, তাহলে এই যে 18,000 ছিল তার 30%। বোঝা গেছে? তাহলে 0 0 কাটো, এই দুটো, এটা 0 এটা 0 কেটে দাও, তাহলে কত, 3 18 54, একটা দুটো, এই একটা 0 এই একটা 0। তাহলে এই 5,400 টাকা কি হলো, বাড়লো। তাহলে বাড়বে কত, 5,400 টাকা। তা ছিল কত, 18,000 টাকা। তাহলে এখন কত হলো, তাহলে 18,000 প্লাস 5,400।
এটা এটা কি হলো? এখনকার বেতন। এটা কি? এখনকার বেতন। প্রশ্ন কি চেয়েছে? এখনকার বেতন। দেখো 0 0 0 0 0 0 বসে গেল, এটা কত? 4 নেমে গেল, আর 8 5 13 3 হাতে হইল 2, এই 8 5 হাতে হইল 1, 1 আর 1 23,400 টাকা আছে। এই যে বুঝতে পেরেছো? তুমি এটাকে এরকম না করে, এত কাণ্ড না করে, তুমি অঙ্কটা এইভাবেও করতে পারতে। তোমাকে দেখাচ্ছি একটা সিম্পল ওয়ে, ঠিক আছে? কীরকম? 18,000 ইন্টু 130/100। তুমি এটা দিয়েও কিন্তু আনসারটা পেতে। এখানে 130 কেন করলাম? 130 কেন করলাম? এই ব্যাপারটা বলতে গেলে তোমাকে পার্সেন্টেজের বেসিকটা বলতে হবে, ঠিক আছে? সেটা তোমাদের পরে আমরা ক্লাসে যখন আলোচনা করব তখন আমরা ডিটেলসে বলে দেবো। কিন্তু আমি যে এই যে একটা দুটো স্টেপ করলাম, দুটো স্টেপ না করে আমরা একটা স্টেপেই কিন্তু অঙ্কটা করতে পারতাম, এটা তোমাদের বলে রাখছি আমি। বোঝা গেছে ব্যাপারটা? 130/100 করে অঙ্কটা করা যেত। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাব। বলছে দ্য অ্যাভারেজ অফ 9 consecutive odd number is 53. The least odd number is what? ঠিক আছে? তাহলে অ্যাভারেজ অফ 9 consecutive odd, এখানে দুটো কথা ইম্পর্টেন্ট, কনজিকিউটিভ আর অড নাম্বার। অড নাম্বার মানে কি? বিজোড় সংখ্যা। এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। ইভেন নাম্বার আর অড নাম্বার, ইভেন মানে জোড়, অড মানে বিজোড়। কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে পরপর, বা একে বাংলায় বলে ক্রমিক, ঠিক আছে? পরপর বা ক্রমিক। তাহলে অ্যাভারেজ অফ 9 কটা সংখ্যা আছে? 9টা। অ্যাভারেজ অফ 9 consecutive odd number is 53. তাহলে 9টা পরপর ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 53। দ্য লিস্ট নাম্বার, লিস্ট মানে কি? সব থেকে ছোট, সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট যে অড নাম্বারটা সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখো অঙ্কটা আর কি কিভাবে আসতে হবে তোমাদের বলে দিই। এটা 9-এর জায়গায় 8 দিতে পারতো, 9-এর জায়গায় 8 কথাটা দিতে পারতো, 8টা সংখ্যার গড়। অথবা এরকম বলতে পারতো, অডের জায়গায় ইভেন বলতে পারতো, 9টা ইভেন নাম্বার গড় এত, তাহলে বড়টা কত বা ছোটটা কত, বা 9টা অড নাম্বার বলে দিয়েছে এখানে, ঠিক আছে? ধরো তোমার লিস্টের জায়গায় গ্রেটেস্ট বলতে পারতো, সব থেকে বড়। তাহলে এই যে এতগুলো প্যাটার্ন হতে পারতো, ঠিক আছে? তাহলে এই যে প্যাটার্নগুলো, এই যে কী কী প্যাটার্ন হতে পারতো, এটা তোমাদের একটু আগে বলছিলাম যে কী কী প্যাটার্ন হতে পারতো, এটা নিয়ে আমরা আলোচনা করবো ক্লাসে, ঠিক আছে? তো এই প্যাটার্নগুলো কিন্তু হতে পারতো এখান থেকে প্রশ্ন। ওকে, তাহলে দেখো অঙ্কটা যখন আমি সলিউশনে আসবো, সিম্পল কাজ। কটা নাম্বার আছে? 9টা। আমি কি করব? 9টা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ কাটলাম ফার্স্টে। ওকে, তোমার কি বলেছে? অ্যাভারেজ 9টা সংখ্যার কিসের? অড নাম্বারে 53। এই অ্যাভারেজ মানে হবে মাঝের সংখ্যাটা, এইটা মনে রাখতে হবে। কেন হবে তার ইমপ্লিমেন্টেশন ক্লাসে বলবো কেন মাঝের সংখ্যাটা হয়। দেখো 1 2 3 4 5, তাহলে এইটা মাঝের সংখ্যা, এদিকেও 4টে, এদিকেও 4টে, তাই তো? তাহলে মাঝেরটা কত? 53। ওকে, তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? এখানে কি বলছে? কনজিকিউটিভ অড। কনজিকিউটিভ মানে পরপর, অড মানে কি? বিজোড়। তাহলে 53-এর পরে বিজোড় সংখ্যা কোনটা? 55, তারপরে 57, তারপরে 59, তারপরে 61, আগের 51, তার আগে 49, তাই তো? তার আগে 47, তার আগে 45। তাহলে তোমাকে যদি বলতে হয়, এখানে লিস্ট বলেছে, লিস্ট মানে সবচেয়ে ছোট, কত আনসার হবে? 45। যদি বলতো গ্রেটেস্ট, তাহলে কত আনসার হতো? 61। লিস্ট বলে আনসার কত হলো? 45, গ্রেটেস্ট হলো কত হতো? 61। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? বোঝা গেছে? তাহলে এই আমি কি বুঝবো যখন এরকম ধরনের অঙ্ক দেবে? আমাকে জাস্ট 9টা দাগ কেটে নিলাম। অ্যাভারেজ সবসময় মাঝেরটা হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমাকে ধরো 8টা সংখ্যা দিও, তাহলে তুমি মাঝের সংখ্যা পেতে কি কোনো? মাঝের সংখ্যা সেভাবে তুমি কিছু পেতে না। তাহলে তখন কি হবে সেগুলো আমরা আলোচনা করব যখন ক্লাসে আমাদের আসবে, ঠিক আছে? তা আপাতত এখানে 9টা সংখ্যা যেহেতু আছে, তাই 9টা সংখ্যা মানে কি? মাঝেরটা, এইটা সবসময় অ্যাভারেজ হবে। এটা কি হবে? অ্যাভারেজ। এটা কি হবে? অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কোনটা হবে? মাঝেরটা। তাহলে এর বাঁ দিকে 4টে, ডান দিকে 4টে, তাহলে 4টে 4টে 8টা, একটা 9টা। ক্লিয়ার? তা তুমি এখান থেকে বের করে নিতে পারবে। যেহেতু কনজিকিউটিভ অড বলেছে, অড মানে কি? পরপর। দেখো পরপর আছে 55, তারপর 57, তারপর 59, তারপর 61।
অড যদি বলতো শুধু কনজিকিউটিভ নাম্বার, তাহলে কী হতো 53 পর 54, তারপরে 55, তারপরে 56 হয়ে যেত। বুঝতে পারছো? যদি পরপর সংখ্যা বলতো তাহলে পরপর যেত, যেহেতু পরপর অড বা ইভেন বলেছে তাই অড বা ইভেনে আমি গেলাম। ওকে, চলো দেখো বলছে ইফ দ্য প্রাইস অফ 12 চেয়ার অ্যান্ড 8 টেবিল ইজ 676, দেন হোয়াট দ্য প্রাইস অফ 21 চেয়ার অ্যান্ড 14 টেবিল। তাহলে কি বলছে, দ্য প্রাইস অফ 12 চেয়ার অ্যান্ড 8 টেবিল, মানে 12টা চেয়ার আর 8টা টেবিলের মূল্য বলেছে 676 টাকা, ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ 21 চেয়ার এবং 14টা টেবিল। তাহলে কি করে বের করবে, এখানে তো একটা চেয়ারের দাম আমাকে বলে দেয়নি, একটা টেবিলের দামও বলে দেয়নি, ঠিক আছে। দেখো প্রশ্ন কি বলেছে, 12টা চেয়ার প্লাস 8টা টেবিল, তার দাম কত, 676। তোমাকে বের করতে হবে কি, 21টা চেয়ার আর 14টা টেবিল। দেখো 12টা চেয়ার আর 8টা টেবিল, আচ্ছা 12 আর 8-এর মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে না। তাহলে আমি যদি এখান থেকে 4 ভাগ করে দিই, এমনি ভাগ করে দিলাম, তাহলে কত হবে, 3টে চেয়ার প্লাস 4 দিয়ে ভাগ করলে 2টো টেবিল, তাই তো, তার দাম কত হচ্ছে, তাহলে 676 4 দিয়ে ভাগ করবো আমি, কারণ পুরোটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, ওটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে কত হবে, 4 1 4, 5 6 2 27, ঠিক আছে, 4 6 24, 25 26 27 3 36, 4 9 36, তাহলে 169 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 3টে চেয়ার আর 2টো টেবিলের দাম হচ্ছে এই টাকাটা, 3টে চেয়ার আর 2টো টেবিলের দাম হচ্ছে 169, ঠিক আছে। তোমার বের করতে হবে কত, 21টা চেয়ার আর 14টা টেবিল। দেখো তুমি যদি একে এক্স্যাক্টলি 7 দিয়ে গুণ করে দাও, এক্স্যাক্টলি 7 দিয়ে গুণ করতে, তাহলে কথা হচ্ছে দেখো 7 দিয়ে গুণ করলে 3 7 21টা চেয়ার প্লাস 7 2 14টা টেবিল, তার মান কত আসবে, তাহলে একেও 7 দিয়ে গুণ করতে হবে, হবে কি না, ডেফিনেটলি হবে, কারণ এগুলোকে 7 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো 7 9 63 3, ঠিক আছে। দেখো একটা কথা, 7 9 63 3, 9 7 63 না, হলো 6, 7 6 42, 42 6, 42 6 48 8, হাতে রইল 4, 7 1 7, 7 আর 4 11, 1183, 1183। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে কিন্তু টেবিলের বা চেয়ারের দাম আলাদা করে জানার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আরেকবার বলে দিচ্ছি, দেখো 12টা চেয়ার আর 8টা টেবিলের দাম আমাকে বলে দিয়েছে, তাহলে 12টা চেয়ার আর 8টা টেবিলের দাম আমি জানি। তাহলে আমি কি করলাম, এইগুলোর একটা ছোট ভার্সন নিয়ে এলাম, আমি এটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, ওকে। কারণ আমার মেন উদ্দেশ্য কি, এই যে চেয়ার টেবিলের দাম আছে সেখান থেকে আমাকে এখানে আসতে হবে। তাহলে একে যদি আমি ছোটো ভার্সন নিয়ে যাই, একে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি, দেখো 3টে চেয়ার আর 2টো টেবিলের দাম আমি পাচ্ছি, 3টে চেয়ার আর 2টো টেবিলের দাম কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার 3টে চেয়ার 2টো টেবিল, এই যে কম্বো প্যাক, ধরো তুমি দোকানে গেছো, তোমাকে বলে যে 3টে চেয়ার 2টো টেবিলের কম্বো প্যাক হচ্ছে 169 টাকা দাম, 169। তুমি গিয়ে বলে ঠিক আছে আমাকে তাহলে একটা কাজ করুন, 21টা চেয়ার আর 14টা টেবিল দিন। তাহলে 21টা চেয়ার 14টা টেবিল মানে কি, তোমাকে ওই কম্বিনেশনটা 7খানা কম্বিনেশন দেবে, ওই একটা কম্বো, এই হচ্ছে একটা কম্বো, এটা পুরো হচ্ছে একটা কম্বো, তাই তো, এটা একটা পুরো কম্বো। তাহলে এই কম্বোটার দাম 169। তাহলে তুমি যখন 21টা চেয়ার আর 14টা টেবিল চাইবে, তোমাকে ওরকম 7খানা কম্বিনেশন দেবে। তাহলে এই 7টা কম্বো দিতে গেলে তোমার দামের সাথে 7 গুণ করে দেবে, সিম্পল হিসাব, দামের সাথে আমরা 7 গুণ করেছি, যেটা এসছে সেটাই হয়ে গেছে আমাদের আনসার। বুঝতে পেরেছো? তাহলে জটিল না, একদম সিম্পল ব্যাপার, সিম্পল করে আমরা সলভ করছি, কোনো জটিলতা কিন্তু এর মধ্যে নেই। আশা করি বোঝা গেছে ব্যাপারটা, সোজা সাপটা জিনিস। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে 60% অফ 264 ইজ সেম অ্যাজ, খুব ভালো প্রশ্ন এটা। 60% অফ 264 মানে 264 এর 60% মান কত হবে, 60% মানে কত, 60/100। দেখো এটা কেটে দাও, ঠিক আছে। আমি দেখো এই কাটাকুটিটা আমি করছি না, কারণ একে যদি কাটি আমি নিচে 5 চলে আসবে, 5 আসা মানে এখানে একটা
ভাগ করতে আমাকে এক্সট্রা করে, আমি এটা করছি না, ঠিক আছে। তা আমি কি করছি, এটাকে জাস্ট গুণ করছি। 6 4 4 6 24 4 হাতে রইল 2, 6 4 36 আর 2 38 আর হাতে রইল 3, 6 2 12 13 14 15। তাহলে এইটা ডিভাইড বাই 10। তাহলে আমি অলরেডি যখন শিডিউল পার্ট 1 করাই, মানে 2023 সাল করাই, তখন আমি দেখিয়েছিলাম যে 10 দিয়ে ভাগ করার নিয়ম কি। 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে কী করতে হয়, দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে আসে। তাহলে কত হবে 158.4। তাহলে এইটার মান এলো এইটা। এবার দেখো প্রশ্নই কিন্তু তোমাকে মান দেয়নি, তোমাকে আরও 3টে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে যার মান হবে এটা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা দেখো, প্রথম আমি অপশন এ যদি ক্যালকুলেশন করি তাহলে কত আছে, 22%, মানে 22/100 ইন্টু 448, ঠিক আছে। 7 4 28, আচ্ছা 5 8 40, ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, 17%, মানে 17/100 ইন্টু 544, ঠিক আছে। আচ্ছা সি নম্বরে কি আছে, 55/100 ইন্টু 180। আমরা ফার্স্টে এটা করি, এটা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা 8 5 40 0, 8 5 40 0, আচ্ছা 5 8 করি, 5 8 90 0 হাতে হলো 9, 5 8 90 আর 9 99। এটা কিন্তু আসছে না, 99 হয়ে যাচ্ছে আনসার, তাহলে এটা হবে না আনসার। ওকে, 2 নম্বরে দেখো এটা কি করা যায়, এটাকে গুণ করবো আমরা, ঠিক আছে। 4 17 8 17কে 4 4 17 68 8 হাতে রইল 4, তাহলে 4 17 68, 4 17 68, 4 17 68 8 হাতে রইল 6, 4 17 68 আর 6 কত, 68 আর 6 68 74, 68 আর 6 কত, 74 4 হাতে রইল 7। তাহলে দেখো এখানে 4 8 চলে আসছে, ঠিক আছে, হাতে হলো 7। আচ্ছা 5 17 85, 85 সাথে কত 92, ঠিক আছে, ডিভাইড বাই 100 মানে 92.48 চলে আসছে, ঠিক আছে। এটা দেখো কত হচ্ছে, 4 4 8কে 22 যদি করো তুমি, 4 4 8কে তুমি 22 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 8 2 16 6 হাতে রইল 1, 4 2 8 রেখে 9, 4 2 8, সেম জিনিস এখানে বসবে, ঠিক আছে। তাহলে 6 9 6 15 5 হাতে রইল 1, 10 আর 18 হাতে রইল 1 10, 8 রেখে 9, তাহলে এটাও আসছে না। তাহলে বেসিক্যালি আনসার হবে নান অফ দ্য অ্যাবভ। তাহলে বেসিক্যালি আনসার কোনটা হবে, নান অফ দ্য অ্যাবভ, কারণ একটাও আসছে না এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে একটু ক্যালকুলেটিভ কিন্তু তোমাকে হতে হলো, কিছু করার নেই, একটু ক্যালকুলেশন করতেই হবে তোমাকে। ওকে, দেখো পরের প্রশ্ন, দ্য নাম্বার অফ টোটাল প্রাইম নাম্বার আপ টু 100। তাহলে এখানে প্রাইম নাম্বার তোমাদের আমি যে দেখলাম বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস প্রাইম নাম্বারের ব্যাপারটা, ঠিক আছে। তো দেখো এখানে বলছে দ্য নাম্বার অফ টোটাল প্রাইম নাম্বার আপ টু 100, 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে এটা তোমাকে বের করতে হবে, কতগুলো। তো এটা তোমাদের মনে রাখার কোনো ব্যাপার নেই, তোমাকে জাস্ট মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত আর 51 থেকে 100 পর্যন্ত, এই দুটো মিলে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যদি আমাকে বলে প্রাইম নাম্বার কটা আছে, তার উত্তর হবে, আমি এখানে লিখে দিচ্ছি, 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার আছে 15টা, 51 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আছে 10টা। তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আছে টোটাল কত, 25টা। তাহলে আনসার কত হবে, 25টা। দুটো ইনফরমেশন দিলাম, 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার 15টা, 51 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার 10টা, টোটাল প্রাইম নাম্বার 25টা। বোঝা গেছে? একটা কথা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, সব থেকে লোয়েস্ট প্রাইম নাম্বার যদি আমাকে বলতে হয়, লোয়েস্ট প্রাইম নাম্বার, লোয়েস্ট প্রাইম নাম্বার, তার মান কত হবে, অলওয়েজ 2। 1 কিন্তু প্রাইম নাম্বার নয়, 1 প্রাইম নাম্বার নয়। আমি এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, 1 প্রাইম নয়, প্রাইম নয়, 1 বিজোড়। 1 হচ্ছে বিজোড় সংখ্যা,
কিন্তু 1 কখনোই প্রাইম মানে মৌলিক সংখ্যা নয়। প্রাইম নাম্বার মানেটা বলা হয়নি, প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক। তাহলে 1 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা নয়, 1 হলো বিজোড় সংখ্যা। বোঝা গেছে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা তাহলে কি হবে? 2, 1 কিন্তু নয়। আর 2 হচ্ছে এমন একটা সংখ্যা, এটা সম্পর্কে বলে রাখি, 2 হলো এমন একটা সংখ্যা যেটা জোড় প্লাস মৌলিক। প্রশ্ন আসতে পারে এমন একটা সংখ্যার নাম করো যেটা জোড় অথবা জোড় কিন্তু মৌলিক, সেটা হচ্ছে 2, একমাত্র সংখ্যা, একমাত্র সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখান থেকে অনেকগুলো ইনফরমেশন দিলাম, খাতায় লিখে রাখো। ওকে, চলো নেক্সট। বলছে প্রোডাক্ট অফ 2 কোপ্রাইম নাম্বার ইজ 117, দেন দেয়ার এলসিএম। তোমাকে জানতে হবে ফার্স্ট এখানে কোপ্রাইম নাম্বার কাকে বলে। কোপ্রাইম নাম্বার হলো সেই দুটো সংখ্যা যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 1 বাদ দিয়ে। ঠিক আছে? তাহলে কোপ্রাইম সংখ্যা হলো এমন সংখ্যা যাদের মধ্যে কোনো গসাগু নেই, তাদের মধ্যে 1 হচ্ছে একমাত্র গসাগু, তাছাড়া কোনো গসাগু নেই, কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে দুটো কোপ্রাইম নাম্বার যখন এরকম বলবে, দুটো কোপ্রাইম নাম্বারের কোপ্রাইম বলেছে তো, হ্যাঁ, কোপ্রাইম নাম্বারের এলসিএম সবসময় কি হয়? প্রোডাক্ট হয়। আর এইচসিএফ কি হয়? 1 হয়। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। প্রোডাক্ট মানে কি? গুণফল। তাই দুটো কোপ্রাইম নাম্বারের লসাগু সবসময় কি হয়? সংখ্যা দুটির গুণফল। দুটো কোপ্রাইম নাম্বারের লসাগু সবসময় কি হয়? সংখ্যা দুটির গুণফল। আর তাদের গসাগু কত হয়? সবসময় 1। এইচসিএফ হয় সবসময় 1, লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? প্রোডাক্ট অফ 2 কোপ্রাইম নাম্বার এইটা, তাহলে এলসিএম কত হবে? তাহলে প্রোডাক্ট যদি বলেই দিয়েছে এখানে দুটো কোপ্রাইম নাম্বারের গুণফল এইটা, তাহলে এলসিএম কত হবে? অবশ্যই 117ই হবে। তাহলে কোপ্রাইম নাম্বার আমি এখান থেকে এটাও লিখতে পারি যে কোপ্রাইম নাম্বারের প্রোডাক্ট ইজ ইকুয়াল টু তাদের এলসিএম। তাদের এলসিএম। তাহলে দুটো কোপ্রাইম নাম্বারের প্রোডাক্টও যা, তাদের এলসিএমও সেম। ঠিক আছে? এইচসিএফ কত হবে? মানে গসাগু কত হবে? 1, লসাগু কত হবে? সংখ্যা দুটির গুণফল। ওকে? আর কোপ্রাইম সংখ্যা কাকে বলে? যে দুটো সংখ্যা মধ্যে গসাগু 1, তাকেই আমরা বলবো কোপ্রাইম নাম্বার, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কোনো কমন ফ্যাক্টর নেই। ওকে, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট প্রশ্ন বলছে এ নাম্বার এক্সিডস ইটস 1/5 বাই 20। এ নাম্বার এক্সিডস ইটস 1/5 বাই 20 মানে একটা সংখ্যা এক্সিডস মানে অতিক্রম করে যায়। এ নাম্বার এক্সিডস ইজ 1/5 বাই 20 মানে একটা সংখ্যা তার 1/5 অংশকে, একটা সংখ্যা তার 1/5 অংশকে অতিক্রম করেছে কত? 20। মানে একটা সংখ্যা তার 1/5 অংশের থেকে 20 বেশি। তাহলে যদি সংখ্যাটা আমি ধরে নিই এক্স, তাহলে এক্সটা তার 1/5, এক্সের 1/5, এক্স গণিত 1/5, এক্স সংখ্যাটা এক্স গণিত 1/5 তার থেকে 20 বেশি। তাহলে কি লিখবে? এক্স মাইনাস এক্স বাই 5 সমান কত? 20। ওকে, তা তুমি কি লিখতে পারো? 5x মাইনাস এক্স বাই 5 সমান কত? 20। তা তুমি এখান থেকে কী বলতে পারো? 4x বাই 5 সমান কত? 20। তাহলে তুমি এখানে যদি বলতে পারো যে 4x বাই 5 সমান কত? 20, তাহলে x এর মান কত হবে? 20 বাই 5 ইন্টু 5 বাই 4 মানে 5 মানে 25। তাহলে 25 হলো সংখ্যাটা। দেখো একটা কথা তোমাদের বলে রাখি আমি, এই যে এত বড় অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমরা এত বড় না করে আমরা এইভাবে করতে পারতাম। কীভাবে? কি বলছে? এ নাম্বার এক্সিডস 1/5 বাই 20। ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা কীভাবে করতে পারতাম? যদি তুমি
এক্সামের জন্য বলো, যদি তুমি বলো যে একটু বেসিক থেকে পড়বে, তাহলে কীভাবে করা যেতে পারতো? 4-এর মান হচ্ছে 20, 5-এর মান কত হবে? 25। বা তুমি এখানে 25 না লিখে তুমি একটু ক্যালকুলেশন করেই নিলে না হয়। 20 গণিত 5/4, 25। এই যে জায়গাটা আমি তোমাদের বললাম, এইটা হচ্ছে এই যে শর্টকাট আমি তোমাদের বললাম, এই শর্টকাটটা কিন্তু তোমরা শিখতে পারবে। এই শর্টকাটটা তোমরা কিন্তু শিখতে পারবে, ঠিক আছে? তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে কী করে এই যে ফ্র্যাকশন ব্যাপারটা, 1/5 জিনিসটা কি, 1/5 কি বোঝায়, 1/5 দিয়ে 1 থেকে 1/5 বিয়োগ করলে কত হয় কী করে বের করবো ডিরেক্টলি, 1/5 যদি 2/5 দিত কী করে হতো, এই যে বেসিকটা তোমাদের বোঝাতে হবে। তার জন্য ফ্র্যাকশন একটা ক্লাস লাগবে। তাহলে কি বলবো কি, তোমাকে এত কাউন্ট এক্সপেক্ট করতে হবে না, তুমি ডিরেক্টলি এখান থেকে করতে পারবে। এবারটা বোঝাতে পারলাম? তাহলে কোনো একটা ইনস্টিটিউশনে পড়ার গুরুত্ব হচ্ছে এটা যে তুমি বেসিক থেকে সব কিছু শিখতে পারবে, এই জিনিসগুলো তুমি জানতে পারবে। বোঝা গেছে? তাহলে তুমি ওটা এভাবেও করতে পারো, বা সিম্পলি কিন্তু তুমি এক্স ধরেও করতে পারো, অথবা তুমি এইভাবে শর্টকাটেও কিন্তু তুমি করতে পারবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে? তা তোমাকে আমি আর একটা ছোট্ট জিনিস তোমাকে আমি জাস্ট বলে দেবো। তুমি যদি এটা ধরো তুমি বেসিকটা জানো না, তাও তুমি কী করে করবে দেখো। তুমি একটা নাম্বার তার 1/5 থেকে বলেছে 20 বেশি, তাই তো? তা তুমি যেটা করতে হবে, তোমাকে 1 - 1/5 করতে হবে। তাহলে কত হলো? 4/5। ঠিক আছে? তুমি এভাবেও করতে পারো। তাহলে এই যে 4/5 তার মানে 20, 1-এর মান কত? তাহলে 20 গণিত 5/4, 25। ভালো করে বোঝো, একটা সংখ্যা তার 1/5 থেকে 20 বেশি বলেছে, তাহলে 1 - 1/5 সংখ্যা যদি 1 হয়, তার 1/5 সেখান থেকে কত বেশি? 20 বেশি। তাহলে 1 - 1/5 মানে কত? 4/5। তাহলে এই 4/5 বেশি, একটা সংখ্যা 1/5 থেকে কত বেশি? 4/5 বেশি। তাহলে 4/5-এর মানই তো 20। তাহলে 1-এর মান কত? 1 মানে কি? পূর্ণ সংখ্যাটা। সবসময় জানি আমরা পূর্ণ সংখ্যা 1 হয়, তাহলে 1-এর মান কত হবে? 25। তুমি কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারো, এভাবেও করতে পারো। এটা তো আরও বেশি শর্টকাট। বোঝা গেছে? ক্লিয়ার পুরো ব্যাপারটা? আজকে অঙ্ক তোমাদের যা পুরো সেট 1-এর যে অঙ্ক আছে সেটা এইটুকুই আছে। তোমাদের ক্লাস দেখার জন্য ধন্যবাদ। এরপরে আমরা সেট 2 নিয়ে আসবো। ওকে।